পাতা ঝরা এক হলদে বিকেলে এক মুঠো প্রেম এসেছিল নিঃশব্দে। প্রিয় দর্শক শ্রোতারা, আপনাদের সকলকে বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায় স্বাগত ও শুভেচ্ছা জানাই আমি সীমা। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন রাজ্যের বিশিষ্ট কবি শ্রদ্ধেয়া মনীষা গুপ্তপাল। দিদি, তোমাকে স্বাগত এবং আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। তোমাকেও ধন্যবাদ। আর বিটিভি কর্ণধারকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি একটু করে দর্শকরা আপনাদেরকে আজকে আমাদের যে অতিথি ওনার পরিচয়টা একটুখানি তুলে ধরি। উনি যদিও ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু তারপরেও বাংলা সাহিত্যের প্রতি ওনার অগাধ ভালোবাসা, টান আমরা দেখতে পাচ্ছি, এবং এই জন্যই হয়তো আজকে আমরা ওনাকে আমন্ত্রণ করে এনেছি। একজন কবি হয়ে উঠেছেন নিশ্চয়ই, ওনার অনেকগুলো বইও আমরা দেখতে পাচ্ছি, এবং আজকে নিশ্চয়ই ওনার কবিতা শুনবো। ওনার কবি হয়ে ওঠার পেছনে যে কিছু কাহিনী তো থাকে অবশ্যই প্রত্যেকের, ওই কাহিনীটাও শুনে নেব। তো চলুন আমরা চলে যাই কবির কাছে। দিদি, তোমার মুখ থেকেই শুনবো যে তুমি কিভাবে শুরুটা করেছো, লেখালেখির জগতে কিভাবে আসা? লেখালেখির জগতে আমার আসা মূলত বিয়ের পরেই, ধরো 35-36 বছর হয়ে গেছে, কিন্তু ভেতরে ছিল ছোটবেলা থেকেই একটা সাহিত্যের প্রতি একটা টান ছিল, যা মানে পড়ার বইয়ের ভেতরে লুকিয়ে বই পড়তাম, গল্পের বই পড়তাম, যেমন আনন্দমেলা, শুকতারা, এসব আর কি। খুব টানতো এগুলি। বিজ্ঞানটা আমাকে কখনোই বিজ্ঞান আমাকে সেভাবে আকর্ষণ করতো না। সাহিত্যে যতটা আমি মনোযোগী ছিলাম। তো ওই ইয়েটা আমি একটু বলছি, আমার একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, যে কারণে আমি মানে বিয়ের আগে ঠিক সেভাবে আমি লেখালেখিটা লিখতাম, ঘরেই থাকতো, প্রকাশ হয়নি। বিয়ের পরে যে বাড়িতে আমি বিয়ে হয়ে গেছি, সেখানে আমার বাড়িটা এত সবুজে ঘেরা, প্রথম দিন ঢুকে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। প্রকৃতি একদম মনে হয় উজাড় করে ঢেলে দিয়েছে। তো ওইখান থেকে যখন একা একা থাকতাম, একটু 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 করে লিখতে আরম্ভ করলাম। সেই থেকে শুরু। দৈনিক সংবাদ পত্রিকায় আমার বহু লেখা কবিতা ছাপা হয়েছে। তাছাড়া ক্লাব, পাড়ার যে ক্লাব থাকে, সেই ক্লাবের যে শারদ সংখ্যা হয়, সেখানেও আমি লিখেছি। যতটুকু, সবসময় তো হয় না সংসার সামলে, যতটুকু পেরেছি লিখেছি। ওই থেকে আস্তে 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 এখন একটু সাংসারিক কাজকর্ম একটু কম, যে কারণে এখন একদম, আর সবচেয়ে বড় কথা, সামাজিক মাধ্যমটাতে তো আমরা খুব অ্যাক্টিভ সবাই, তো সেইটাতে সহজ করে দিয়েছে না? হ্যাঁ, একদম একদম একদম। সেইখান থেকে লেখালেখিটা মানে সবাই মানে জানলো আর কি, লেখার ব্যাপারটা। না হলে ওই ছিল দৈনিক সংবাদে লিখতাম, কিংবা কলকাতার ছোট ছোট যে ম্যাগাজিনগুলি ছিল, সানন্দ টানন্দ, ওইগুলি তো আমি লিখতাম আগে। সেটা অনেক বছর আগের কথা। এই আর কি, ধীরে ধীরে আমার পথ চলা শুরু। মনীষাদির পরিচিতিটা আমি একটুখানি বলেই আমি চলে গিয়েছি ওনার কাছে। আরও একটুখানি বলি, উনি 2018 সালে প্রথম সম্মাননা বিশ্বকবি মঞ্চের আগরতলা শাখা থেকে ভাষা সম্মাননা পেয়েছেন। তো আমরা অভিবাদন জানাই ওনাকে। আবার তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকা বাংলাদেশ স্মারক সম্মাননা কবির জীবনের একটা স্মরণীয় ঘটনা। আমরা কথায় কথায় জেনে নেব এই স্মরণীয় ঘটনাটুকু, কিন্তু তার আগে আমরা একটা কবিতা শুনে নেব। আচ্ছা, নিশ্চয়ই দর্শক বন্ধুরা আপনারা সঙ্গে আছেন এবং সঙ্গে থাকবেন। আমরা কবিতা শুনবো, কথা বলবো, এবং আপনাদের সঙ্গ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের একটুও ভালো লাগে না। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন, সঙ্গ দেবেন। আমার এই কবিতাটা একটা ছোট্ট মেয়েকে উদ্দেশ্য করে লেখা। এক ঈশ্বরী কথা।
তুমি কি ঈশ্বরের ঠিকানা খুঁজছো? শরতের সুন্দর সকালে শিউলির মালা পরাবে বলে খুঁজছো যাকে চোখের আড়ালে, ওই দেখো ধুলায় লুটাচ্ছে সে এলো কেশি, শতচ্ছিন্ন ছদ্মবেশী। খুঁজে দেখো তোমার ঈশ্বর সেখানেই বড্ড বেশি, কাদা মাটি মাখামাখি আনমনে আবর্জনার স্তূপে, তোমারই নৈবেদ্যের থালা খুঁজে খুঁজে ক্লান্ত দিশেহারা। বুভুক্ষু শরীর অনন্তকাল ব্যাপী খুঁজে চলেছে এক পরমাণু সূত্র। ইতিহাস বড়ই রূঢ় বাস্তব, গোধূলির আঁধারে কেঁদে কেঁদে মরে মায়া ভরা এলো কেশি, চিন্ময়ীর রূপ ধরে। দাও দাও তবে মনুষ্যত্ব বিলিয়ে দাও ওই ভুবন জুড়ে, পরম যত্নে করো আরাধনা তোমার ঈশ্বরীরে। অসাধারণ। এটা কি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি কিছুটা রয়েছে কি? এটা মায়ের যে আমরা রূপ দেখি না, দুর্গা মায়ের, তো আমরা তো মাটির মূর্তি পূজা করি, মাটির মূর্তিকে আমরা অনেক পয়সা খরচা করে পূজা করি, কিন্তু ছোট একটি মেয়ে যার শতচ্ছিন্ন, যার ছদ্মবেশ, যার খাওয়া নেই, দিনান্তে যে এক মুঠো অন্ন খেতে পায় না, তার দিকে আমরা ফিরেও তাকাই না। সেই থেকে, সেই ভাবনাটার থেকে আমার লেখা আর কি। সেই তো ঈশ্বরী, একদম। সেই তো আসলে আমরা ঈশ্বরকে মন্দিরে খুঁজি, হ্যাঁ। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায়, অনেক জায়গাতে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে খুঁজি। আসলে ঈশ্বর আমাদের সকলের ভেতরেই রয়েছেন। হ্যাঁ, আমরা আসলে সাধারণ মানব, সেজন্য আমরা বুঝতে পারি না। যাই হোক, খুব খুব সুন্দর লিখেছো। এবার একটুখানি ওই কাহিনীটা একটুখানি জানবো যে তোমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে সম্মাননাটা তুমি পেয়েছো, সেই সম্পর্কে আমাদেরকে একটু বলো। কত সালে পেয়েছো? বা সেটা 2019 সালে। আচ্ছা, আমরা একটা বড় সাহিত্যিকের গ্রুপ, কবি সাহিত্যিকের গ্রুপ আমরা গেলাম ওই ঢাকাতে। আচ্ছা, সেখানে এত আনন্দ হয়েছে আর কি, আর এত সম্মান পেয়েছি সবাই, শুধু আমি একা নই। এটা মানে স্মৃতিতে আজীবন অমলিন থাকবে। এত সুন্দর, ভালো লেগেছে। আমার মতো মানুষ অতটা আশাও করিনি হয়তো। তো সেখানে সেই গ্রন্থটার মধ্যে, আন্তর্জাতিক স্মারক গ্রন্থটার মধ্যে আমারও একটা বঙ্গবন্ধুকে নিয়ে আমার একটা কবিতা আছে আর কি। সেটা থেকে আমি সম্মাননাটা পেয়েছি। তো ওইটার সূত্র ধরে ওরা আবার আমাদের আগরতলায় এসেছে। গ্রন্থগুলি, কিছু কিছু গ্রন্থ বাকি রয়েছিল, ওরা নিতে এসছে। সেখানেও একটা আমাদের সুকান্ত একাডেমিতে একটা বড় অনুষ্ঠান হয়েছে, বড় একটা প্রোগ্রাম হয়েছে। বাংলাদেশের যে লেখকরা আছে ওদের সঙ্গে সময় কাটিয়ে অত্যন্ত মানে খুশি হয়েছে আর কি, খুব ভালো লেগেছে ওদের সাথে। আসলে বাংলা ভাষা ভাষী লোকেরা যেখানে রয়েছে সেখানে ভালো লাগাটুকুই তো কাজ করবে, এটাই স্বাভাবিক না? যেমন ভাষাটা তো এক, হয়তো মাঝে একটা প্রাচীর রয়েছে, মাঝে একটা কাঁটা তার রয়েছে, কিন্তু ভাষা দিয়ে, ভাষার টানে আমার মনে হয় সাহিত্যিকরা একে অপরের দিকে বা এপার বাংলা ওপার বাংলার সাথে জুড়ে আছে। হ্যাঁ, তাই না? একদম ঠিক বলেছো। তা এখন জানবো যে তোমার বেড়ে ওঠা কোন জায়গাতে? আমার বেড়ে ওঠা আগরতলাতেই। জন্ম হয়েছিল খোয়াই মামার বাড়িতে। আর আমার বাবার বাড়ি এখানে মিলন সংঘ। তো ওইখানে আমার একই বরদলি স্কুল, সেইখানে আমার 1 থেকে 12 অবধি একদম পড়াশোনা। আর যেরকম সব শৈশব যেরকম কাটে, খেলাধুলো, সবার সঙ্গে ভাই বোন মিলে, সে একটা অন্য জগতের ছিলাম। এখন না, ওইগুলি হারিয়ে গেছে। আমার ছেলে মেয়ের মধ্যেই দেখি তো অনেকটাই কম। আমরা যেটা করেছি সেটা এখন বলতে পারো পরিস্থিতির, মানে পরিস্থিতিটাই বাধ্য করেছে। যার যার পড়াশোনা বা আদার্স অ্যাক্টিভিটিসের জন্য ওরা খেলাধুলাটা সেভাবে করতে পারে না, কিন্তু আমরা করেছি। আমি তো ভীষণই করতাম, গানও শিখেছি অল্প কিছু। আর এই
পারফরমেন্স তো ছিলই স্কুলে, আচ্ছা আচ্ছা। স্কুলে খুব আচ্ছা, তুমি পারফরমেন্স। কি মানে বাবার বাড়িতে বা স্বামীর বাড়িতে, মানে তোমার সংসার জীবন ছাড়া কি অন্য কিছুতে ইনভলভ ছিলে কখনো, বা এখন কি আছো? হ্যাঁ, এখন আছি, আচ্ছা। এখন আছি। তখন তো সংসারের ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে একদম ওদের বড় করা, হুম শাশুড়ি মা হুম চাকরি করতেন, তো ওদের নিয়ে আমার কোথা দিয়ে সময় কেটে যেত বুঝতেই পারতাম না। হুম। আর আমার যে লেখালেখিটা না বিয়ের পরে, সেটাতে আমার শ্বশুর মশাই একটু মানে উৎসাহ দিতেন আর কি। আচ্ছা। আর আমার বাবা তো ছিলেনই, আমার বাবা সাহিত্যের ছাত্র বাহ। এবং লেখালেখিও করতেন। বাহ। বাবার কাছ থেকে মানে অনুপ্রেরণাটা কি সেখান থেকেই? সেখান বাহ, থেকে। অসাধারণ। হ্যাঁ, দুই বাড়ির বাবাই আমাকে খুব করেছে। বাবারা মেয়েদের প্রতি ওরকমই হয়। হ্যাঁ, একদম। তো সেটা তো আছে। এখন ধরো 10-12 বছর হয়ে গেল আমি একটা সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, সেটা হলো আচ্ছা। মানবী সোশ্যাল অর্গানাইজেশন। বাহ। হ্যাঁ, আমরা সোশ্যাল ওয়ার্ক করি। হুম হুম। তাছাড়া মানবী সোশ্যাল অর্গানাইজেশন ছাড়াও মানবীর একটা সাহিত্যপত্র শারদ সংখ্যা একটা বের হয়, সেটা হুম হুম। সম্পাদনা আমিই করি। বাহ, তো খুব এই ভালো। কাজটা আমি চালিয়ে নিয়ে যাচ্ছি 3 বছর যাবত আর কি। বাহ। তোমাকে আবারও অভিবাদন জানাই তোমার এই কর্মসূচির জন্য। ধন্যবাদ এবারে তোমাকে। আরেকটা কবিতা শুনবো, কি শোনাচ্ছ? আমাদের দর্শকরা নিশ্চয়ই আনন্দ পাচ্ছে আহ, আমাদের আজকের মনীষাদির কণ্ঠে কবিতা শুনে, বা ওনার নেপথ্যে যে কাহিনীগুলো রয়েছে সেগুলো জেনে। আলোর পথিক বিবেকানন্দ। হে মহাসুন্দর, হে জগৎ শ্রেষ্ঠ আলোর পথিক, ভারত আত্মার মূর্ত প্রতীক, অন্তরের ফল্গু ধারায় তুমি জ্যোতির্ময়, মানব প্রেমিক। প্রকৃতি ও ঈশ্বর চেতনায় তোমার হৃদয় উদ্বেলিত। তুমি শপথবদ্ধ, কাব্যিক সুষমা ও শব্দ মাধুর্যেও অনন্য। তুমি মাভৈ মন্ত্র ছড়িয়ে দিয়েছ, হে ঋষি জগৎময়। তুমি মাতৃভূমিকে করেছ মহান বিশ্বসভায়। তুমি সেই অনন্ত মহাসমুদ্র, মানবতার জীবন্ত কাব্য। হে বিশ্ববরেণ্য, আরো একবার এসো। দেখো তোমার মাতৃভূমি খুঁজিছে তোমাকে, যে পথে আজ চলেছে জীবন, তারে ধারণ করিবার জন্য আমাদের আরো একজন বিবেকের প্রয়োজন। খুব সুন্দর বার্তা রয়েছে, যে মাতৃভূমির প্রতি একদিকে যেরকম গভীর ভালোবাসা রয়েছে, আবার অন্যদিকে বিবেকানন্দের প্রতি যে শ্রদ্ধার্ঘ, সেটাও একই কবিতার মধ্য দিয়ে হয়ে গেছে। এবং এই মাতৃভূমির জন্য কি কি করা যায়, কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেটার জন্য স্বামী বিবেকানন্দের মতো এরকম একজন ব্যক্তিত্ব এখনো প্রয়োজন আছে, সেটাই তো তুমি বলতে হ্যাঁ, চেয়েছো? একদম। একটুখানি আচ্ছা, প্রেক্ষাপটটা তোমার মুখ থেকেই জানবো, বলো। যতটুকু পড়েছি বিবেকানন্দকে, যতটুকু জেনেছি, উম, এই প্রজন্মের যুবক যুবতীরা একটু আরেকটু বেশি বিবেকানন্দকে জানলে ওদের জীবন আরো সুন্দর হয়ে যেত। বিবেকানন্দ দেশপ্রেমিক ছিলেন, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেটা আমরা সবাই জানি কম বেশি। তো ওইটাকেই আমি অল্প কথার মধ্যে আমি ধরে রাখলাম আর কি। আচ্ছা, বিবেকানন্দের দেশপ্রেমটা কিভাবে আমরা জেনেছি, একটু যদি বলো। দেশপ্রেম বলতে দেখো, উনি তো সরাসরি না, আধ্যাত্মিক ভাবে ওনার দেশপ্রেম, আচ্ছা। আধ্যাত্মিকতা নিয়ে ওনার দেশপ্রেম। ওনার অনেকগুলি কর্মের মাধ্যমে হুম হুম। পড়লে আর কি, আমরা যদি ছোট ছোট অনেকগুলি ওনার জীবনীটা পড়ি, বোঝা যায়। যেমন তিনি নারী শিক্ষার জন্য অনেক ইয়ে হ্যাঁ, করেছিলেন, হ্যাঁ, নারী অগ্রণী শিক্ষা, ভূমিকা নিয়েছিলেন। সেটা হুম। তারপরে তরুণদেরকে আরো বেশি সচেতন হওয়ার জন্য বা বলেছেন, হ্যাঁ, বার্তা দিয়েছেন। হুম ওনার জীবনটাই তো একটা আস্ত মহান কাব্য। ওনার জীবনটা যদি, ওনার জীবনীটা ভালো করে জানলে হুম। মানুষ আরো বেশি মনুষ্যত্ব নিয়ে থাকতে পারবে আর কি। আচ্ছা, তোমার তো কি মনে হয় যে আজকের যে প্রজন্ম, সেখানে আমাদের এই নতুন প্রজন্ম কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো জায়গায়, যে এই যে মনীষীরা রয়েছে তাদের সম্পর্কে কিছুটা কম জানছে, কম জানছে। এটাকে একটু আমাদেরকে বলবে বিস্তারিত?
এখন এই প্রজন্মের ছেলেমেয়েরা, বেশিরভাগ ছেলেমেয়েরাই কেরিয়ার গড়ার লক্ষ্যে। কেরিয়ার নির্ভর হয়ে যাচ্ছে। হুম হুম। ওদের এই মনীষীদের জীবনী পড়ার সময় নেই, আর সেটার জন্য বোধহয় আমরা গার্জিয়ানরাই অনেকটা অনেকটা দায়ী। আচ্ছা, আমরা কথা বলবো, তোমাকে থামিয়ে দিচ্ছি, ইন্টারাপ্ট করছি। আমরা কথা বলবো, দর্শক শ্রোতারা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সময় হয়ে গেছে বিরতি নেওয়ার, সেই জন্য দুই ভাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে যে ইন্টারাপ্ট করলাম। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি। দর্শক শ্রোতারা আপনারা কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম। চলুন আমরা কথা এবং কবিতায় আবারও জমে যাই। দিভাই, তোমার কাছে আমরা জানতে চাচ্ছিলাম স্বামী বিবেকানন্দ সম্পর্কে তুমি বলছিলে, বলো। মানে আমাদের এই প্রজন্ম যে মনীষীদের সম্পর্কে জানছে না, কেরিয়ার গড়ার লক্ষ্যে তারা ধাবিত হচ্ছে, সে সম্পর্কে তুমি বলছিলে। সেটাই, ওদের তো ছোটবেলা থেকেই আমাদেরই উচিত আর কি, যে ওদের ওই যে আমাদের মহাপুরুষদের জীবনী ভালো করে আরো বেশি বেশি করে জানানো, কিন্তু আমরা ওদের বিজ্ঞানের দিকে বেশিটাই ঠেলে দিচ্ছি। তো এইটার মধ্যে একটুখানি, এই জায়গাটার মধ্যে একটুখানি ফারাক হয়ে যাচ্ছে। বিজ্ঞানের পেছনে ছুটতে ছুটতে ওরা আমাদের আদর্শগুলো থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। ওরা জানছে না, একদম জানে না। অল্প অল্প একটু ধারণা আছে, মানে বইয়ের মধ্যে পড়ার যে পাঠ্য বই, ওখান থেকে যতটুকু জানে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। ওদের ইচ্ছেও নেই আরো বেশি কিছু জানার, ম্যাক্সিমাম ছেলে মেয়েদের, সবার নয়। তো এই আমি বলবো ওদের উদ্দেশ্যে, সময় পেলেই তোমরা পড়ো। জানা উচিত আমাদের মহাপুরুষরা, ভারতবর্ষের শক্তি, ভারতবর্ষের সম্পদ, বিবেকানন্দ রয়েছে, ভারতবর্ষের শক্তি বা সম্পদ। তো এগুলো আসলে ইতিহাসটা জানা দরকার। হ্যাঁ। আচ্ছা, এরপরে কি শোনাচ্ছ? আমরা আরো একটা কবিতা শুনে নিই। ঠিক আছে। আজ আমরা কবিতায় কবিতায় মুখরিত হচ্ছি। দর্শক শ্রোতারা, আপনারা হচ্ছেন তো? ক্ষুধা। ঘুমন্ত রাজপথে মানবিকতার নগ্ন প্রতিচ্ছবি, আগামীর পথিকরা অভুক্ত। লেলিহান ক্ষুধা শৈশবকে করেছে গ্রাস, শীত ঘুমে আচ্ছন্ন পরিত্রাতারা। পৃথিবী আরো একবার দেখে যাও মনুষ্যত্বের মরণ, কে গাইবে বলো আজ জীবনের জয়গান? বাহ, ছোট কিন্তু অনেকটা, হ্যাঁ, একটা বার্তা। তো আমরা প্রেক্ষাপটটা জানবো, এই কবিতাটার প্রেক্ষাপটটা তোমার মুখ থেকে শুনবো। আমরা কি করি, আমরা নিজেদের মধ্যেই আমরা অন্য কিছু খুঁজি, কিন্তু রাস্তাঘাটে কত ছোট ছোট বাচ্চা আছে যে তারা খাওয়ার পায় না। আমার বেশিরভাগ কবিতাই এইসব নিয়ে আর কি। ধরো, মানে সামাজিক যে বাস্তবটা, হ্যাঁ, সেটা নিয়ে চলতে ফিরতে এগুলি আমরা দেখি। এখন হয়তো একটু কম, কিন্তু আমরা এগুলি দেখি। তো শৈশবটা ওদের, এই যে ছোট ছোট বাচ্চারা, ওদের কিন্তু শৈশব ওই রাস্তার মধ্যেই। তো ওই ব্যাপারটা, শৈশব
তারা বুঝতে পারে না ওই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা যারা আমাদের যারা পরিত্রাতা আছে বলতে আমি বোঝাতে চাইছি সমাজের মাথা বলতে যারা যা বোঝায় সেই লোকেরা কিন্তু ওদের দিকে দৃষ্টি দেয় না। এখন কিছু কিছু সামাজিক সংস্থা বা সমাজ এখন কিছু কিছু এগিয়ে আসছে, ওদের পেছনে ওদেরকে মানে এখন সবটাই করছে। এই আসলে ওরা তো ওদের জীবন তুমি বলছো রাস্তাতেই চলে যায়, তো ওরা তো লেখাপড়া কোত্থেকে শিখবে? ওদের তো খিদার তাড়নাটাই মিটে না, না? তো সেই জন্য ওদের খিদাটা হচ্ছে আগে, খিদার নিবারণটা হচ্ছে আগে, তাই তো? আর শিক্ষাটা তো পরে। এক মুঠো অন্যের জন্যই ওদের মানে সারা দিন কেটে যায়, যত সংগ্রাম শুধুমাত্র এই এক মুঠো ভাতের জন্য। সেটা কিন্তু আমরা অনেকে দেখেও দেখি না। সেই একবার আমার একটুখানি মনে পড়েছে, একবার একটা জায়গায় প্রসঙ্গক্রমে বলছি, এরকম মানে গাড়ি দিয়ে যাচ্ছে, গাড়ির থেকে পাউরুটি ঢিল দিচ্ছে, দৌড়ে গাড়ির পেছনে পেছনে ছুটছে এই পাউরুটিটার জন্য। তো এগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে, একদম খুবই করুণ দৃশ্য। আমরা তো পাখার নিচে বসে আমরা আরাম করে খাই। এটাই আমি কবিতাটার মধ্যে বোঝাতে চেয়েছি। আচ্ছা আচ্ছা, তুমি কবিতা ছাড়া আর কি কি লিখো? আমি ছোট গল্প লিখি, প্রবন্ধ লিখি। আচ্ছা, আমার অনেক প্রবন্ধ গল্প আছে, মানে একক হয়নি কিন্তু অনেকের সাথে আর কি আছে, অনেকগুলি আছে। বাংলাদেশে আরো একটা ইয়েতে আছে, স্মারক গ্রন্থে আছে আমার। আচ্ছা, আর এখানে তো আছি। তা তোমার লেখা ছাপার অক্ষরে কবে প্রথম প্রকাশিত হয়? সেটা কি মানে নিজের একক হোক বা যৌথ হোক? এটা তো তোমার ছাপার অক্ষরে বলতে পত্রিকা তো আমি 35-36 বছর আগের থেকেই আচ্ছা চলছে। আর বইটা আমার হয়েছে ধরো 10-12 বছর। আচ্ছা, বাহ। এখন পর্যন্ত কতটা বই ছাপানো হয়েছে? আমার দুটো, একদম একক দুটো। আচ্ছা, আর এরকম 5টা কবিতা নিয়ে বা দুটো গল্প নিয়ে এরকম আছে অনেকগুলি, মানে যৌথ অনেক। আচ্ছা, তো একক বইগুলো যে বের করেছো তুমি, হ্যাঁ, সেগুলো কি দুটোই কি কবিতার বই নাকি গল্প আছে? কবিতা। দুটোই কবিতা। আচ্ছা, তার লেখার সময়টা তুমি কখন বের করো? লেখার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। যখন মনে হয় যে একটা কিছু এখনই লিখতে হবে, সঙ্গে সঙ্গে বসে পড়ি। আর বিশেষ করে রাত্রিবেলাটা আমার। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে তুমি কিচেনে গিয়েছো, কিছু একটা রান্না করছো, ঠিক ওই সময়ে কিছু একটা লাইন তোমার মনে পড়েছে, তখন তুমি কি করো? তখন আমি কি করি, ওই সঙ্গে সঙ্গে ঘরে যাই, ঘরে গিয়ে আবার যদি ভুলে যাই সেজন্য ওইটা নোট করে নিই আর কি। ভুলে গেলে কি এটা আর ফিরে আসে? মনে হয় না, ফিরে না, খুব কম, মনেই করতে পারি না। আর আমি যেখানে রান্নাটা করি সেখান থেকে তোমার প্রচুর গাছ আছে আমার বাড়িতে। আচ্ছা, সেই গাছগুলি যখন বৃষ্টিতে নড়ে কিংবা কোনো পাখি এসে বসে, ওই তখন এসে পড়ে। মানে আমি বুঝতে পারছি কথায় কথায়, দর্শকরা আপনারাও নিশ্চয়ই অনুমান করতে পারছেন, আজকে কিন্তু আমাদের কবি মনীষাদি প্রকৃতি প্রেমিক। হ্যাঁ, বারবার কিন্তু গাছের প্রসঙ্গ আসছে। হ্যাঁ, শ্বশুরবাড়িতে গিয়েই প্রথম ভালো লাগা গাছ। হ্যাঁ, চারদিকে সবুজ আর সবুজ। তো এই সবুজ যদি আমাদের চারপাশে থাকে, একটুখানি বলে নিতে চাই দিদির কথা প্রসঙ্গে, যে এই সবুজ যদি আমাদের প্রত্যেকের চারপাশে থাকে না, আমরা মনে হয় সবারই একটা ভালো লাগা তৈরি হবে আমাদের চারপাশে। হ্যাঁ, তো একটা করে গাছ লাগাই আমরা, একটা করে বন ধ্বংস হওয়া থেকে আমরা সচেতন হই এবং একটা করে গাছ লাগাই, তাহলে চারদিকে সবুজ হয়ে যাবে। এবং এই যে আমাদের দিদি ভাইয়ের যে এতটা ভালো লাগে, আমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, কি বলো? একদম। আচ্ছা, গাছ তো প্রাণের আরেক নাম। তা তুমি কি এই ভালো লাগা থেকে গাছ লাগিয়েছো কখনো বা লাগাও? লাগাই, কমই লাগাই, খুব একটা হয় না, কারণ আমার বাড়িতে এমনিতেই অলরেডি আছে। হ্যাঁ, প্রচুর গাছ। এখন মানে আরো লাগালে একদম খুবই হয়ে যাবে, একদম জঙ্গল। তো হ্যাঁ, লাগাই টুকটাক ছোট ছোট ফুল কিংবা পাতাবাহার এগুলির গাছ তো সবসময় লাগিয়ে থাকি। বড় বড় গাছ প্রচুর আছে আমার বাড়িতে। আচ্ছা, কথা আমরা এগিয়ে যাব, সবুজ ভালো লাগে। আচ্ছা, কথা আমরা এগিয়ে যাব, আমরা আরো একটা কবিতা শুনে নিই। কি শোনাচ্ছ এখন?
গাছ নিয়ে যখন কথা হচ্ছে, তো তাহলে আমাদেরকে আজকে গাছ নিয়েই কবিতা শোনাবেন। একটু সবুজের ডাকে, ওইখানেতে সবুজ পাহাড় মেঘের কোলে লুটুপুটি, ওইখানেতে ঝর্ণা কেমন নদীর জলে ছোটাছুটি, ওই দূরেতে হিজল বনে নাম না জানা পাখির কুজনে, মন ছুটে যায় দূর অজানায় সবুজের সন্ধানে, এইখানেতে ঘাস ফুলেরা শিশির স্নাত ভোরের বেলায়, ক্লান্ত পথিক বৃক্ষতলায় স্বর্গীয় সুখ খুঁজে বেড়ায়, ওই দূরেতে আঁচল পেতে আছে দেখো সবুজ পাহাড়, হিমালয়ের চূড়ায় আছে একটি শুধু স্বর্গদুয়ার, দুহাত বাড়িয়ে ডাকছে আকাশ, ডাকছে নদী, ডাকছে বাতাস। অসাধারণ। আসলে প্রকৃতি আমাদেরকে এতটাই প্রাণবন্ত করে বা এতটাই আমাদেরকে শান্তি দেয়, এই সবুজ রংটা আমাদেরকে এতটাই শান্তি দেয়, এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা এটা সবটাই অনুভূতির বিষয়, তাই না? তো আমরা আসলে প্রত্যেকেই চাইবো, যেভাবে বন ধ্বংস হচ্ছে আমরা চাইবো আরো বেশি গাছ লাগানো হোক, আরো বেশি অনেক বেশি এই সবুজের প্রতি যেন আমরা আকৃষ্ট হই। তার জন্য আমাদের নিজেদেরকে সচেষ্ট হতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমরা খুব তাড়াতাড়ি করে আরো একটা কবিতা শুনে নেব, কারণ আজকে যদি আমরা কবিতা না মানে কবিতাগুলো শুনে নিই সেটা আমাদের পরম প্রাপ্তি হবে। তাহলে আমরা শুনে নিই। দর্শকরা কি বলেন আপনারা? যতটা শুনে নিতে পারি ততটা ভালো, তাই না? বলো। অবগুণ্ঠন। নিভে গেছে কত তারা, কত পথ পেরিয়েছে ওই অবলারা, অসীম আকাশে নীল পাহাড়ের কোলে মিশে গেছে কত তারা মেঘেদের দলে, অজস্র পাষাণ পথ পেরিয়ে সূর্যের সোনালি রোদ পৃথিবীকে ছুঁয়ে, প্রদীপ্ত আলোক শিখা ছড়িয়ে কত অবলারা গেছে আজ হারিয়ে। এখন আর নয় ঘোর অমানিসার অন্ধকার, সমর্পণ করো রাত্রিকে, হে স্বর্গকন্যা অবগুণ্ঠন খুলে ফেলো, ধুয়ে মুছে নাও বিগত তমসার ঘোর, এসো আজ এই ব্রাহ্ম মুহূর্তের সন্ধিক্ষণে অঙ্গীকার করো, কণ্ঠ ছাড়ো মহাবিশ্বের চিন্ময়ী নারী, গর্জে ওঠো আরো একবার। শেষ কবিতাটা আমরা শুনলাম, অথচ এই কবিতাটার মধ্যে একটা আহ্বান ছিল, নারীদের প্রতি, অবলাদের প্রতি আহ্বান ছিল। তারা যেন প্রতিবাদী হয়ে ওঠে, তারা যেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে, তাই তো? একদম। একটু প্রেক্ষাপটটা তোমার মুখ থেকেই জানবো, ছোট্ট করে বলে দাও। এখানে আমি নিভে গেছে কত তারা বলতে বোঝাচ্ছি মেয়েদের কথা বলছি, নারীদের কথা। আর এক সময় ওই তারারা ছিল অবলা, সেই অবলা এখন আর অবলা নেই, আর থাকাও উচিত নয়। তো চলে গেছে কত তারা নিজেদের কত ইচ্ছে, কত শখ পূর্ণ না করে ওরা মানে সুপ্ত অবস্থাতে ওরা চলে গেছে। সেই প্রেক্ষাপটে আমার এই কবিতাটা। এখন আর এরকম হারিয়ে গেলে চলবে না, সব মেয়েরা আবার যেন গর্জে ওঠে তাদের অধিকার সম্পর্কে। মহাবিশ্বের চিন্ময়ী নারী আবার গর্জে ওঠো আরো একবার। বাহ, এটাই কবির সাথে একাত্মতা পোষণ করে আমরাও বলছি, অবলারা তোমরা এখন আর অবলা থেকো না, তোমরা এখন বলো এবং গর্জে ওঠো অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদী সোচ্চার হয়ে ওঠো। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি অনুষ্ঠানের। দর্শক শ্রোতারা, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের কবির সাথে আমাদের আলোচনা এবং স্বরচিত কবিতা পাঠ। আবারও আমরা হয়তো কি আমরা চলেই আসবো আগামী মঙ্গলবার অন্য আরেকজন কবিকে নিয়ে। আপনারা সবসময় সঙ্গে রয়েছেন, আবারও সঙ্গে থাকবেন। তুমি কি কিছু বলবে অল্প করে দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে আমার একটি বলার, বিটিভির এই প্রোগ্রামগুলি আপনারা দেখুন, কবিদের মনের কথা শুনুন, ওদের ভালো লাগা অনুভূতি। আপনারা প্রতি মঙ্গলবার করে এই অনুষ্ঠানটা অবশ্যই দেখবেন। আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিটিভির সমস্ত কর্মকর্তাদের আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। তোমাকেও আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। দর্শক শ্রোতারা, আপনারা সকলে ভালো থাকবেন এবং বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন এই প্রত্যাশায় আজকের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি।